যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের এই প্রশাসন আর কত কঠোর আইন তৈরি করবে কে জানে। এখানে যে সংবাদ বের হয়েছে, ট্রাম্প প্রশাসনের নতুন কঠোর সিদ্ধান্ত বাংলাদেশি সহ লাখো আশ্রয় প্রার্থীর যুক্তরাষ্ট্র ছাড়ার আশঙ্কা বা শঙ্কা। এখন কথা হচ্ছে নতুন আবার কী আইন? এতদিন ধরে তো অনেক আইন কানুন করছে, তারপরে আইস দিয়ে কত হাজার হাজার লোকজনদেরকে ধরে আবার দেশে পাঠালো। এ পর্যন্ত বাংলাদেশও তো কম আসে নাই, কয়েকশো তো ফেরত এসছে। ওদিকে আমেরিকাতে বেসিক্যালি অবৈধ লোকজন মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকা থেকেই বেশি যায়। ওই যে এল সালভাডর, তারপরে নিকারাগুয়া, তারপরে মেক্সিকো, এই সমস্ত গুয়াতেমালা টালা, এই সমস্ত জায়গা থেকেই তো বেশি যায়। তো ওদেরকেও তো এ পর্যন্ত কম বহিষ্কার করে নেই, করতে করতে এখন কি করতে চাচ্ছে কে জানে। বাট এখানে এই যে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর যে বিষয়টা আছে, এখন এটা তো সবাই জানে, ওই আমেরিকান প্রশাসনও জানে যে দলে দলে মানুষ, হাজারে হাজারে মানুষ মেক্সিকো থেকে বা অন্য গুয়াতেমালা বা এই অন্যান্য বিভিন্ন দেশ, দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে যে যায়, ওদের জীবন মোটেও ওই সেখানে না, জীবনে সেখানে কোনো শঙ্কা টঙ্কা নাই। আসলে অর্থনৈতিক কারণে ওরা আমেরিকাতে ঢোকে। আর আমেরিকাতে আমি নিজেও দেখছি যে যেমন ক্যালিফোর্নিয়াতে, সেখানে ওই যে বিশাল বিশাল আছে, ফার্ম আছে। এবং এখন এই মোমেন্টে মনে করেন যে এখন আগস্ট মাস না, আগস্ট মাসে প্রচণ্ড গরম পড়ে, একবার মরুভূমির দাবানলের মতো গরম পড়ে। ওই গরমের মধ্যে আমি একদিন আজকে থেকে 3 বছর আগে যখন আমেরিকায় এই ক্যালিফোর্নিয়াতে গেছিলাম, তা আমি একটু ওই দেখছিলাম একটু ফার্ম কেমন, এগুলো দেখার জন্য বের হয়েছিলাম দুপুরবেলায়। ওরে গরম! আমি চিন্তা করলাম যে এই গরমে মানুষ বাইরে কাজ করে কেমন। পরে শুনলাম যে ওই গরমের মধ্যেও কাজ করার জন্য বস্তুত দক্ষিণ আমেরিকার ওই যে বিশেষ করে মেক্সিকো সহ অন্যান্য যে দেশ আছে না, ওইখানকার ওই যে শ্রমিকরাই ওই গরমে কাজ করতে পারে, এছাড়া অন্যরা কিন্তু ওই গরমে কাজ করতে পারে না। এবং সাম্প্রতিককালে এই কড়া কড়া হওয়াতে অভিবাসন এবং অনেক মেক্সিকানদেরকে তাড়িয়ে দেওয়ার পর এখন নাকি ওই জায়গায় শ্রমিকের ঘাটতি দেখা দিয়েছে। তো যাই হোক, সেটা ভিন্ন কথা। আমার ফোকাস হলো বাংলাদেশ। হ্যাঁ, তো বাংলাদেশের ব্যাপারে এখানে বলা হচ্ছে যে কি, বাংলাদেশের আশ্রয় প্রার্থীরাও তারা কিন্তু কি হবে, তাদেরকে নাকি এখন আর ওই কোর্টেই কেস পাঠানো হবে না, ওই যেখানে সাবমিট করা হবে কেস অনলাইনে বা পার্সোনালি, ওখান থেকেই নাকি অফিসার ওই কেস টেস দেখে বাছাই করবে যে কার কেসটা ওই কোর্টে পাঠানো যেতে পারে, আর বাকিগুলা কেস রেপ নাকচ করে দিয়ে তাদেরকে সোজা ঘাট ধাক্কা দিয়ে আমেরিকা থেকে বের করে দিবে, এটাই। তো এখানে ওই খবরটা আমি পড়লাম যে এখানে বস্তুত কী লিখছে। এখানে যে দেখলাম যে ইউএসসিআইএস এর পরিচালক জোসেফ এডলো এক বিবৃতিতে বলেন, দীর্ঘদিন ধরে অনেকেই প্রকৃত সুরক্ষার প্রয়োজনের পরিবর্তে আশ্রয় ব্যবস্থাকে সময়ক্ষেপণ ও কর্মসংস্থানের অনুমতি পাওয়ার উপায় হিসেবে ব্যবহার করেছেন। হ্যাঁ, এটা একটা বিষয় আমি দেখছি, যারা ওখানে আশ্রয় প্রার্থনা করছে, করার পর হয় কি, এর 2-3 মাসের মধ্যেই কিন্তু ওদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া হয়। ওদের কেস পেন্ডিং থাকে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এরকম যখন হবে হবে। বাট এর আগে ওদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া হয়। এই সিস্টেমটা কিন্তু ওই যে কানাডাতেও আছে। আশ্রয় প্রার্থনা করলে আপনার কেস সঠিক হোক আর ভুয়া হোক, এতে কিছু যায় হ্যাঁ না, আপনি কাজ করে যাতে খেতে পারেন, ওয়ার্ক পারমিট দিয়ে দেয় প্রাইমারি লেভেলে 2 বছরের। এরপরে নবায়ন করা হয়, তারপরে কেসে যদি টেকে আর কি, তার কেস যদি সঠিক বলে মনে করে ওইখানকার কোর্ট বা বিচারক, তাহলে তাকে হয়তো পিআর বা গ্রিন কার্ড দেওয়ার ব্যবস্থা করে। তবে এমন অনেকেই আছে যারাই কেস কারবার কোনো কিছুই করে না, কারণ একজন কেস করতে গেলে উকিলের ধারে যাওয়া লাগে, নিজেও করতে পারে, তার কাহিনী দিয়ে সাবমিট করতে পারে, কিন্তু অধিকাংশ লোকজন আসলে জানেই না যে আসলে অনলাইনে নিজেই নিজের কেস লিখে সাবমিট করা যায়। শুধুমাত্র শুনানির সময় একজন উকিলকে হায়ার করে তার কেসটা ফেস করা যেতে পারে। এটা তো 99.99% লোকজন কিন্তু এটা জানে না। তারা মনে করে যে উকিলের দ্বারাই যেতে হবে। আর বাংলাদেশি বংশোদ্ভূত সহ অন্যান্য বিভিন্ন দেশের বংশোদ্ভূত যে উকিল আছে না, এই সুযোগটাকে ওরা গ্রহণ করে। এদের কাছে গেলে 7, 8, 9, 10 হাজার ডলার দিয়ে কিন্তু এদেরকে দিয়ে কেস করাতে হয়, যেটার কিন্তু আদৌ কোনো প্রয়োজন নাই। কিন্তু লোকজন যেহেতু জানে না,
তারা মনে করে যে উকিলের কাছে না গেলে হয়তো কেস ভালো করে লেখা যাবে না, অথচ তারা নিজেরাই কেস ভালো করে লিখতে পারে, একটু চেষ্টা করলেই কিন্তু পারা যায়। যে দেশে তার কী সমস্যা, কবে তার উপরে আক্রমণ হয়েছিল, এখন দেশে ফিরলে কেন তার জীবন সংসার, এই কাহিনীগুলো যদিও অবশ্য বানানো। কারণ বাংলাদেশের যে লোকজন গিয়ে আশ্রয় টাশ্রয় নেয় তার 99% তো বানানো, আসলে তাদের জীবন তো বাংলাদেশের রিস্কের মধ্যে নাই। তো এখানে আর কি বলছে, তার ভাষায় যুক্তরাষ্ট্রের আশ্রয় ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো সত্যিকার অর্থে নির্যাতনের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সুরক্ষা দেওয়া। নতুন নীতির মাধ্যমে রাষ্ট্রের সম্পদ যেন প্রকৃত দাবিগুলোর দ্রুত নিষ্পত্তিতে ব্যবহার হয় সেটাই নিশ্চিত করা হবে। এই জায়গায় যে বলছে না, প্রকৃত নির্যাতনের ঝুঁকিতে থাকা ব্যক্তি এরাই তো আসলে সুরক্ষা পাবে, তাই না? রাজনৈতিক আশ্রয় যখন কেউ চায় তাকে তো দেখাতে হয় যে তার নিজ দেশে তার জীবন বিপন্ন, নানা কারণে, রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে বা অন্য যে কোনোভাবে বিপন্ন, এবং সে ভায়োলেন্সের শিকার হবে, দেশে থাকলে সে বেঁচে থাকতে নাও পারে। এই হেতু আমেরিকায় গিয়ে তার আশ্রয় চাচ্ছে। এই একই সিস্টেম কানাডাতেও। এখন এই ক্ষেত্রে যে বাংলাদেশের কথা আমি বলতে পারি, অন্য দেশের বিষয় আসলে ওই রকমই, বাট বাংলাদেশের বিষয় যে বললাম, নদী, খাল, মরুভূমি, সাগর পাড়ি দিয়ে যারা ঢোকে ওরা নিশ্চয়ই ওদের জীবন বাংলাদেশে বিপন্ন না, একেবারে 100% গ্যারান্টেড, রাইট? দালালের মাধ্যমে যারা যায় টারজান ভিসায়, আর যারা মনে করেন ভাগ্য চক্রে মনে করেন যে ভিসা পেয়েই গেল আমেরিকা, তারা গিয়ে যখন এই যে আশ্রয় টোকায়, এদেরও কিন্তু 99.99%-এরই কিন্তু বেসিক্যালি জীবন বাংলাদেশে বিপন্ন না, কমপ্লিটলি মিথ্যা কথা, ভুয়া কথা। বরং আমি বারবার বলি, ওদের দ্বারা অন্য মানুষের জীবন আসলে নির্যাতনের শিকার হয়, এবং ওরা বাংলাদেশ ছেড়ে ভেগে আসলে তাতে অনেক মানুষ নিরাপদ বোধ করে, এটাই বাস্তব কথা। আমেরিকার প্রশাসন যে এতদিন এটা জানতো না তা কিন্তু না, ওরা জানতো, কিন্তু তারপর ওদেরকে অ্যালাউ কেন করতো? কারণ ওদের দেশে কাজ কাম করার লোক দরকার, ওই জন্যই আসলে অ্যালাউ করতো। আর এখন যখন অর্থনৈতিকভাবে মন্দা, এবং একই সঙ্গে এই বর্তমান প্রশাসন দেখছে যে এতে করে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের জনগোষ্ঠীর যে ডেমোগ্রাফিক্যাল যে প্যারামিটার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বিভিন্ন শহরগুলো দেখা যাচ্ছে অরিজিনাল আমেরিকান কেউ নেই, বাইরের লোকজন দ্বারা একেবারে ভর্তি। যেমন আপনি যদি নিউ ইয়র্ক শহরে আপনি চলাচল করেন, তাহলে আপনি মনেই করবেন না যে এটা আসলে আমেরিকা, কারণ ওখানে যে একবারে দুনিয়ার সব জাতির লোকজন ওখানে রাস্তাঘাটে ঘোরাঘুরি করবে। কিন্তু এই মানে নিউ ইয়র্কে এমনকি ওই যে আমি যখন নিউ ইয়র্কে ওই যে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির সময় আমি দেখি যে আরে বাংলাদেশের মতো বোরখা মুড়ি দিয়ে তার দুটি তিনটে বাচ্চা, মাথায় টুপি, আলখা মানে তারপর লম্বা জব্বা পরা, তারপরে তারা মাদ্রাসায় বা মসজিদে পড়তে যাচ্ছে। তো এই দৃশ্যগুলো তো বাংলাদেশে, তাই না? এটা তো আমেরিকার দৃশ্য বোঝাই যায় না। এবং বিভিন্ন যে জায়গাগুলো আছে, যেমন যে জ্যাকসন হাইটস, বিখ্যাত জায়গা, ওখানে গেলে আপনার মনেই হবে না যে ওটা হলো নিউ ইয়র্কের কোনো জায়গা। এটা শুধুমাত্র লোকজন দেখে যে এই ধরনের ধারণা করতে হবে তা কিন্তু না, ওই জায়গার যে ঘর বাড়ি বা রাস্তাঘাটের যে পরিস্থিতি সেটা দেখলেও তাই মনে হবে। তা আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প তো একটু জাতীয়তাবাদী টাইপের লোক, তার মনে হয়েছে যে এই মানে সুযোগ যখন পেয়েছে তখন কিছু একটা করা যাক। তো যাই হোক, আমি বাংলাদেশের ব্যাপারে ফোকাস করতেছিলাম, সেটা হলো এই যে বাংলাদেশ থেকে যারা আমেরিকাতে গিয়ে মনে করেন আশ্রয় প্রার্থনা করে, তার মধ্যে 99.99% ভুয়া কেস, তাদের জীবন আদৌ বিপন্ন না। এবং কানাডার ক্ষেত্রেও কিন্তু একই, বেসিক্যালি তারা ওই দেশে যে নিরাপদ জায়গায় থাকতে চায়। এবং এখানেই আমি বারবার বলি যে এদের ইসলামিক যে দর্শন মানে জীবন দর্শন ধর্মীয়, সেটা দিয়ে নিজেদের দেশ ধ্বংস করে তারপর ওই সমস্ত দেশে গিয়ে যখন আশ্রয় টাশ্রয় পায়, তারপর আস্তে আস্তে ওই দেশটাকে আবার বাংলাদেশের মতো বানাতে চায়। এবং যেখানে যেখানে বাংলাদেশি লোকজনরা আছে, আপনারা যে দেখেন, আপনি জ্যাকসন হাইটসে গিয়ে দেখেন রাস্তাঘাট নোংরা, যেখানে সেখানে পানের পিক ফেলা, মানে কি একটা অদ্ভুত ব্যাপার। মানে ঢাকা শহরের যে কোনো বস্তি অঞ্চলের মতোই, কিন্তু এই জায়গার পরিবেশ জাস্ট আশেপাশে বড় বড় বিল্ডিং টিল্ডিং আছে, ওইটুকু একটু তফাৎ, এছাড়া আর অন্যান্য ক্ষেত্রে ওটা মনেই হবে না। এবং এই একই বিষয় যেমন নিউ ইয়র্ক, ওই আপনি ওই যে কানাডার যেমন টরন্টোর যে ড্যানফোর্থ অঞ্চল আছে, ওখানেও আমি ওখানে যে ওইরকম বসে আসি, যদিও অবশ্য ওই ড্যানফোর্থ অঞ্চলটা এখনও যে ওই জ্যাকসন হাইটসের মতো হয় নাই, কিন্তু হতে আর বেশি দেরি নেই। তো এইখানে যত লোকজন যায় এই যে ভিসা টিসা নিয়ে, যারা বৈধভাবে হয়তো ভিসা নিয়ে গেল, আরে ভাই এদের জীবন তো মোটেও কোনো বিপন্ন না, ওখানে যে কেস লাগে এটা ভুয়া।
এখন ওদের দেশে লোক লাগতো বলে অনেকদিন ধরে তো জেনে শুনে হয়তো এদের আশ্রয় দিত, কিন্তু এখন মনে হচ্ছে যে এই সমস্ত লোকদের আশ্রয় দিয়ে লাভ নাই, এই সমস্ত লোকদেরকে বৈধ করে লাভ নাই। বিশেষ করে মুসলিম দেশ সহ আরও কিছু কিছু দেশ আছে, এদের বৈধ করা মানে ওদের দেশ ধ্বংস করা, এটা ওরা বুঝে গেছে, যে কারণে আসলে এত কড়াকড়ি। পরিশেষে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো এই, ধরুন যে বাংলাদেশে কারো জীবন সত্যিকার অর্থেই বিপন্ন, সে হয়তো ইসলাম ধর্ম নিয়ে কোনো কথাটা বলছে, এই জন্য হুজুররা বা ওই আলেমরা বা তৌহিদি জনতা তাকে ধরে এখন কি কল্লা কেটে ফেলবে, তাই না? এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে মনে করেন আছে, ধরা যাক, বা রাজনৈতিক কোনো কারণে হয়তো এই ধরনের একটা পরিস্থিতি হলো। আরে ভাই, সে তো আমেরিকা বা কানাডা যেতেই পারবে না, কারণ তার পাসপোর্টে তো ভাই ভিসা নাই। ও বাংলাদেশে থেকে ভিসার জন্য আবেদন করবে এবং এক্ষেত্রে তার মিনিমাম 6 মাস টাইম লাগবে। এই 6 মাসের মধ্যে মানে অ্যাপ্লিকেশন করে অ্যাপয়েন্টমেন্ট করে তারপর ভিসার ব্যবস্থা করতে তো 6 মাস টাইম লাগবে। আরে ভাই, তার মধ্যে তো ওর দফা রফা হয়ে যাবে। অর্থাৎ কোনোভাবেই এই ধরনের মানে অরিজিনাল যাদের জীবন বিপন্ন সত্যিকার অর্থে, যেখানে এটা বলা হচ্ছে যাদের জীবন বিপন্ন তাদেরকে আমেরিকা আশ্রয় দিবে বা কানাডা আশ্রয় দিবে, ওকে। বাট যাদের জীবন বাংলাদেশে সত্যিকার অর্থেই বিপন্ন, তাদের পাসপোর্টে কি ভিসা অটোমেটিক লাগানো আছে নাকি? না, তারা তো আর ভবিষ্যৎ বক্তা না যে তার জীবন বিপন্ন হবে এই জন্য আগেই ভিসা লাগায় রাখছে। ভিসাটা তো আসলে তা না। যখন তার জীবন বিপন্ন হয় তখন সে ভিসার জন্য দৌড়াদৌড়ি করে। তা ভাই, দৌড়াদৌড়ি করতে গেলে বাংলাদেশে থাকা লাগে না? তো তার মধ্যেই তো ধরা পড়ে যায়, তাই না? তো দফারা হতে এমনিই শেষ হয়ে যায়। অর্থাৎ থিওরিটিক্যালি এবং সিস্টেমেটিক্যালি প্রকৃতপক্ষে আমেরিকা বা কানাডাতে বাংলাদেশের লোকজন যারাই গিয়ে যে আশ্রয় প্রার্থনা করে না, আসলে আমি একটু আগে 99.99% বলছি না, আসলে 100% ভুয়া কেস, 100% ভুয়া কেস। এটা কিন্তু এখন মার্কিন সরকার বা ক্যানাডিয়ান সরকার জেনে গেছে, আর জেনে গেছে বলেই তারা আইন কানুন কড়াকড় করে স্রেফ কিসের আবার কোর্টের কাছে পাঠানো, ওই ভিসা অফিসার দেখে ফাঁসা লাথি দে, যা ভাগ, তোরা যে দেশ তোদের জীবন দর্শন ধর্মীয় দর্শন দিয়ে ভাগাড়ে পরিণত করছিস এবং এখানে এসে আবার আমাদের দেশটাকে ভাগাড়ে পরিণত করার ধান্দায় থাকবি, তোদের আমাদের দরকার নেই, তোরা যা, যে দেশে ছিল সেই দেশে যা। বিষয়টা হলো এরকম, কিন্তু ডিরেক্টলি হয়তো বলে না, বাট আমি তো এদের সিস্টেমগুলো জানি বা আমি নিজে বাস্তবে দেখছি। আমি বুঝতে পারি যে আসলে ওরা কেন এই ইমিগ্রেশনে এত কড়াকড়ি। এতে করে দুঃখ করে লাভ নেই ভাই। বাংলাদেশের যারা তোমরা আমেরিকাতে কানাডাতে গিয়ে সেটেল ডাউন করতে চাও, এই সমস্ত চিন্তাভাবনা বাদ দাও। এর থেকে বরং বাংলাদেশের উন্নতি করো, বাংলাদেশকে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ করে গড়ে তোলার চেষ্টা করো, তাহলেই বেস্ট। তুমি ইসলাম করে ইসলামী জীবন দর্শন দিয়ে তোমার দেশটাকে তুমি ভাগাড়ে পরিণত করে তারপরে সুযোগ থাকলে লুটপাট করে টাকা পয়সা নিয়ে তুমি আমেরিকা আর কানাডায় সেটেল ডাউন করে মজার জীবন যাপন করতে চাও, কিন্তু বিষয়টা হলো সেটাও তারা অ্যালাউ করে, কিন্তু তুমি তো সেটাও করো না। ইভেনচুয়ালি তুমি যে দর্শন দিয়ে তোমার দেশ ধ্বংস করছো, তুমি তো ওখানে গিয়ে সেটাই করার ধান্দা করো। তো এটা দীর্ঘদিন ধরে কি ওদের চোখে মানে ওরা অনেক উদার লিবারাল, সেটা ঠিকই আছে, কিন্তু দীর্ঘদিন ধরে ওদেরকে চোখে ধুলো দিয়েছো। আর কত ধুলো খেতে খেতে তোরা এখন বুঝে গেছে তোমাদের কার সাজি, বোঝো নাই? অর্থাৎ তোমরা এখন অলিখিতভাবে নিষিদ্ধ, এটাই হলো সত্য কথা। ধন্যবাদ।